ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি আমরা ক্যাশ বুক স্টার্ট করেছিলাম। ক্যাশ বুকের থিওরি কমপ্লিট করে আমরা আগের দিন একটা সিঙ্গেল কলাম ক্যাশ বুকের প্রবলেম দেখে নিয়েছি। আজকে আমাদের ক্যাশ বুকের পার্ট 3 ভিডিওয় আমরা একটা সিঙ্গেল কলাম ক্যাশ বুক আরও একটা করে নিয়ে ডাবল কলাম ক্যাশ বুকেরও একটা প্রবলেম দেখে নেব। তাহলে প্রথমে আমরা সিঙ্গেল কলাম ক্যাশ বুকের প্রবলেমটা দেখে নিই। The following are the cash transactions of B. Mukherjee for the fortnight ending on 15th January 2019. Prepare a cash book with cash column only. তো এখানে বলেই দিয়েছে অঙ্কটায় ক্যাশ কলাম শুধু করতে হবে। এবার কিছু ক্যাশ ট্রানজাকশান দিয়ে দিয়েছে। দেখো, জানুয়ারি 1, 2019-এ জানুয়ারি 1-এ ব্যালেন্স ছিল 890। রিসিভ ফ্রম সেলস, পেড ইনটু ব্যাঙ্ক, রিসিভ এ চেক ফ্রম P-Sen, পেড রেন্ট, ডিপোজিটেড P-Sen's চেক ইনটু ব্যাঙ্ক, সোল্ড ওল্ড ফার্নিচার, পারচেসড গুডস, ড্রিউ ফ্রম ব্যাঙ্ক অ্যান্ড পেড টু S. Basu, drew cash for personal use, paid wages, purchased goods, paid carriage on purchase, paid all cash except ₹100 into bank. এই জানুয়ারি 14 পর্যন্ত আমরা আগের দিন যে সিঙ্গেল কলাম ক্যাশ বুক করেছিলাম সেম মেথডে আমরা একবার দেখে নেব। এবং এই অঙ্কটা আমার করানোর কারণ জানুয়ারি 15-এর এন্ট্রিটার জন্য, যে এরকম যদি বলে দেয় তাহলে সেটা কিভাবে আমরা ক্যাশ বুকে রেকর্ড করব। তাহলে আগে আমরা জানুয়ারি 1 থেকে জানুয়ারি 14 পর্যন্ত সলিউশনটা দেখে নিই। তাহলে এখানে আমরা সলিউশনটা করেছি। যেমন সিঙ্গেল কলাম ক্যাশ বুকের প্রোফর্মা হয় সেইভাবে আমি প্রোফর্মাটা আগে টেনে নিয়েছি। প্রথমে দেখো, উপরে লিখেছি ইন দ্য বুকস অফ বি মুখার্জি, অর্থাৎ বি মুখার্জির বই ছিল তাই উপরে আমরা ইন দ্য বুকস অফ বি মুখার্জি লিখেছি। তার নিচে সিঙ্গেল কলাম ক্যাশ বুক। এবার প্রপার প্রোফর্মা টেনে নিয়েছি। প্রথমে ডেট, পার্টিকুলার্স, VN মানে ভাউচার নাম্বার, LF অ্যামাউন্ট, এটা ডেবিট সাইডের, আবার ক্রেডিট সাইডেও সেম ডেট, পার্টিকুলার্স, VN, LF অ্যামাউন্ট ক্রেডিটে। উপরে অবশ্যই ডেবিট আর ক্রেডিট কথাটা লিখব। এরপর আমরা একটা করে ট্রানজাকশান দেখি আর একটা করে কিভাবে আমরা ক্যাশ বুকে পোস্ট করেছি সেটা দেখে নেব। প্রথমেই দেখো, ব্যালেন্স ইন হ্যান্ড বলেছে। ক্যাশ বুকের ব্যালেন্স সবসময় ডেবিট ব্যালেন্স হয় আমরা জানি, তাই জানুয়ারি 1 দিয়ে টু ব্যালেন্স বিডি, এবং ডেবিট সাইড লেখার সময় 2 দিয়ে লিখতে হয় সেটাও আমরা বলেছি। তাহলে টু ব্যালেন্স বিডি 890 লিখেছি। তারপর জানুয়ারি 3-তে আছে রিসিভ ফ্রম সেলস থেকে পেয়েছি। তাহলে আমাদের জার্নাল কি হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, তাই এখানে টু সেলস বলে জানুয়ারি 3 দিয়ে টু সেলস বলে আমি 210 লিখেছি। ন্যারেশন লিখেছি বিং ক্যাশ রিসিভ ফ্রম সেলস। নাম্বার 4, পেড ইনটু ব্যাঙ্ক 500। পেড ইনটু ব্যাঙ্ক, তাহলে ব্যাঙ্কের অ্যামাউন্ট বাড়ছে, তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে কোন দিকে হবে, ক্রেডিট দিকে হবে। দেখো, আমি জানুয়ারি 4 দিয়ে 2019 4 দিয়ে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে বিং ক্যাশ পেড ইনটু ব্যাঙ্ক বলে 500 লিখেছি। নেক্সট এন্ট্রি কি আছে, নাম্বার 5, রিসিভ এ চেক ফ্রম P-Sen 160। P-Sen-এর থেকে আমি একটা চেক পেয়েছি। এরকম এন্ট্রিতে আমি আগেও বলেছি যে যদি কোনো চেক পাই তাহলে আমি দেখে নেব পরবর্তী কোনো ডেটে সেই চেকটা ব্যাংকে জমা পড়েছে কিনা। যদি না হয় তাহলে এটা অ্যাজিউম করে নেব যে ওই ডেটে ব্যাংকে জমা পড়েছে। আর যদি পরবর্তী কোনো ডেটে বলা থাকে যে ওই চেকটা ব্যাংকে জমা পড়েছে, তাহলে ওই ডেটের জন্য সেটা ক্যাশ হিসেবে আমাদের দেখাতে হয়। তাহলে এখানে দেখো 5 তারিখে যে রিসিভ এ চেক ফ্রম P-Sen সেটা কিন্তু
তারিখে জানুয়ারি 6-এ ডিপোজিটেড পি সেন্স চেক ইনটু ব্যাঙ্ক। তার মানে 5 তারিখ যে চেকটা পেয়েছে সেটা 6 তারিখ ব্যাংকে জমা পড়েছে। তাহলে 5 তারিখ সেটা বিজনেসেই ছিল, তাই 5 তারিখের এটা আমরা ক্যাশ হিসেবে বিজনেসে রাখা আছে দেখাবো। তাহলে কি হবে, এটা পি সেনের থেকে পাওয়া গেছে, মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পি সেন অ্যাকাউন্ট। তাহলে ডেবিট দিকে হয় ক্যাশ বুকে, দেখো 5 তারিখ দিয়ে টু পি সেন অ্যাকাউন্ট বলে বিং চেক রিসিভড ফ্রম পি সেন নট ইয়েট ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক। পি সেনের থেকে একটা চেক পেয়েছি কিন্তু সেটা এখনও ব্যাংকে জমা করিনি বলে আমি ক্যাশে দেখাবো। নাম্বার 6-এ একটা পেড রেন্ট আছে, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, আর ওই পি সেনের চেকটা ব্যাংকে জমা পড়েছে সেটা বলা আছে। তাহলে পেড রেন্টেরটা আগে করে নেব 6 তারিখ দিয়ে, বাই রেন্ট অ্যাকাউন্ট বিং রেন্ট পেড 100। আর এই যে চেকটা ব্যাংকে জমা পড়েছে সেটা আগে আমি ক্যাশে দেখিয়েছি, মানে ক্যাশে জমা আছে দেখিয়েছি, তাহলে এখন ক্যাশ থেকে ব্যাংকে জমা পড়ছে দেখাবো। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে ক্যাশের ক্রেডিট দিকে আমি বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে 160 লিখেছি এবং বিং পি সেন্স চেক ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক। নাম্বার 7, সোল্ড ওল্ড ফার্নিচার ₹200। ওল্ড ফার্নিচার যদি সেল করে তাহলে কিন্তু আমরা সেলস অ্যাকাউন্ট বলি না, আমরা কি বলি, এটা আমরা জার্নাল করার সময় পড়েছিলাম যে সেটাকে আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস ফার্নিচার অ্যাকাউন্ট বলি, সেলস কথাটা আমরা বলি না। তার রিজন আমি জার্নাল করার সময় বলেছিলাম। তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট, তাই আমি এখানে দেখো 7 তারিখ দিয়ে টু ফার্নিচার অ্যাকাউন্ট 200 লিখেছি। এবার 8 তারিখে বলেছে পারচেসড গুডস বাই পারচেস অ্যাকাউন্ট বলে 150 বিং গুডস পারচেস। 11, ড্রিউ ক্যাশ ফর পার্সোনাল ইউজ 60, পার্সোনাল ইউজের জন্য টাকা তোলা হয়েছে। জার্নাল কি হয়, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে আমি এখানে 11 দিয়ে বাই ড্রয়িংস অ্যাকাউন্ট 60 বিং ক্যাশ ড্রিউ ফর পার্সোনাল ইউজ। নাম্বার 12-এ ছিল পেড ওয়েজেস ₹50, তো সেটা আমি দেখো এখানে ছোট করে লিখেছি বাই ওয়েজেস বিং ওয়েজেস পেড, বাই ওয়েজেস দিয়ে বিং ওয়েজেস পেড 50। 13, পারচেসড গুডস আবার আছে 130, তাহলে আবার আমি বাই পারচেস অ্যাকাউন্ট করেছি, বিং গুডস পারচেস করেছি 130। 14-এরটা পেড ক্যারেজ অন পারচেস, ক্যারেজ অন পারচেস মানে ক্যারেজ ইনওয়ার্ড, তাহলে ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, আমি 14 তারিখ বলে সেটাই করেছি বাই ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট 10 বিং ক্যারেজ পেড অন পারচেস। তাহলে 14 তারিখ পর্যন্ত আমাদের সব এন্ট্রিগুলো ক্যাশ বুকে পোস্ট হয়ে গেল। এবার 15 তারিখেরটা কি বলেছে, পেড অল ক্যাশ এক্সেপ্ট ₹100 ইনটু ব্যাঙ্ক। আমাদের 14 তারিখ পর্যন্ত যা এন্ট্রি হয়েছে তার ফলে যে ব্যালেন্সটা তৈরি হবে, অর্থাৎ ডেবিট আর ক্রেডিটের মধ্যে যে ডিফারেন্সটা হবে, সেই ডিফারেন্সে যা অ্যামাউন্ট হবে বলেছে 100 টাকা হাতে রেখে মানে ক্যাশে রেখে বাকি টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। তাহলে আবার বলি কি বলেছে না, যা ব্যালেন্স পড়ে থাকবে 15 তারিখের পর তোমার হাতে যা ক্যাশ পড়ে আছে, অর্থাৎ যা ব্যালেন্স হবে সেই ব্যালেন্স থেকে 100 টাকা হাতে রেখে ক্যাশ হিসেবে 100 টাকা রেখে বাকিটা ব্যাংকে জমা করে দিয়েছে। তাহলে 14 তারিখের পর 15 তারিখে আমার কত হাতে কত ব্যালেন্স রয়েছে, অর্থাৎ ব্যালেন্স সিডি কত আছে, আগে আমাকে সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো আমি ডেবিট দিক যোগ করেছি, ডেবিট দিক যোগ করে আমার টোটাল হয়েছে 1460, আর আমি ক্রেডিট দিক যোগ করেছি এতটা 14 তারিখ পর্যন্ত করে আমার দেখো টোটাল হয়েছে 1160। এটা আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখেছি, এটা এভাবে এক্সামে না লিখলেও হয়। তাহলে 1160 এদিকে ব্যালেন্স হয়েছে, তাহলে 1460 আর 1160, তাহলে ক্রেডিট সাইডে কত কম হয়েছে, 300 কম হয়েছে। এই 300-এর মধ্যে 100 টাকা বাদ দিয়ে কত পড়ে থাকছে, 200, তাহলে এই 200 ব্যাংকে ডিপোজিট করে দিতে হবে।
তাহলে ব্যাংকে যদি ক্যাশ ডিপোজিট করো তার এন্ট্রি কী হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে 15 তারিখ দিয়ে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা আমাদের ব্যালেন্সিং ফিগার, তাই B/F লিখেছি, পেড দ্য ক্যাশ ইনটু ব্যাঙ্ক বলে 200, আর 100 আমাদের হাতে ক্যাশ রাখতে বলেছিল, হাতে ক্যাশ রাখা মানে ব্যালেন্স রাখা, তাহলে সেটা আমি বাই ব্যালেন্স CD 100 করেছি, এবং এই 100টাই আমি পরের ডেটে অর্থাৎ জানুয়ারি 16-এ টু ব্যালেন্স BD 100 করেছি। এটা আমি 15 তারিখে কেন ব্যালেন্স করেছি, কারণ আমাদের অঙ্কে দেখো একটা টার্ম বলেছিল ফোর্টনাইট মানে 15, তাহলে বা বলেই দিয়েছিল 15 জানুয়ারি, তাই এখানে আমি 15 তারিখে ব্যালেন্স করেছি। এই অঙ্কটা 14 তারিখ পর্যন্ত সেম সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের মতন, শুধু 15 তারিখের এন্ট্রিটা একটু অন্যরকম ছিল, সেটা তোমাদের আমি বলে দিলাম। এরপরে আমরা ডাবল এন্ট্রি সিস্টেমে চলে যাব। তাহলে ডাবল এন্ট্রি সিস্টেমের একটা প্রবলেম আমরা এখানে লিখে নিয়েছি। কি আছে প্রবলেমটা একবার পড়ে নিই। এন্টার দ্য ফলোয়িং ট্রানজাকশনস ইন ডাবল কলাম ক্যাশ বুক অ্যান্ড ব্রিং ডাউন দ্য ব্যালেন্সেস অ্যাজ অন 31 মার্চ 2019। তাহলে এখানে বলেই দিয়েছে ডাবল কলাম ক্যাশ বুক করতে হবে। আমাদের সিঙ্গেল কলাম ক্যাশ বুক আমরা করেছি, এবার আমরা ডাবল কলাম ক্যাশ বুক করব। এখানেও সেম ক্যাশ ট্রানজাকশান দিয়ে দিয়েছে, আমি আলাদা করে আর পড়ছি না, আমরা যখন সলিউশনটা দেখব তখন একটা করে ট্রানজাকশান পড়ব আর একটা করে এন্ট্রি আমরা প্রবলেমে দেখে নেব। ডাবল কলাম ক্যাশ বুক যখন আমরা করব তখন আমরা খাতার পেজটাকে এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে করব, তাহলে আমাদের স্পেসটা অনেকটা পাবো, কারণ ডাবল কলাম ক্যাশ বুক করতে একটু জায়গা বেশি লাগবে। তাহলে যদি আমরা সোজাভাবে করি তাহলে আমাদের খুব ছোট ছোট অপরিষ্কার হবে, তাই আমরা ডাবল কলাম ক্যাশ বুক পেজটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে করব। সেম প্রোফর্মা ইন দ্য বুকস অফ, যেহেতু এখানে কোনো নাম ছিল না তাই আমি ডট ডট দিয়ে দিয়েছি। ক্যাশ বুক ডাবল কলাম, ডেট পার্টিকুলার্স VNLF, এখানে দুটো অ্যামাউন্টের ঘর হবে, একটা ক্যাশের ঘর একটা ব্যাংকের ঘর, তাহলে একটা ক্যাশের ঘর আর একটা ব্যাংকের ঘর। ঠিক সেভাবে ক্রেডিট দিকেও তাই, ডেট পার্টিকুলার্স VNLF, একটা ক্যাশের ঘর আর একটা ব্যাংকের ঘর। এবার আমরা ট্রানজাকশানগুলো দেখে নিই। দেখো ফার্স্ট কী বলেছিল, মার্চ 2019-এ ফার্স্ট বলেছিল একটা ক্যাশ ইন হ্যান্ডের ব্যালেন্স আছে, একটা ক্যাশেড ব্যাংকের ব্যালেন্স আছে, তো সেটা আমরা টু ব্যালেন্স BD দিয়ে বসাবো। তাই এখানে দেখো আমরা করেছি মার্চ 1-এ টু ব্যালেন্স BD দিয়ে ক্যাশের ঘরে ক্যাশের ব্যালেন্স আর ব্যাংকের ঘরে ব্যাংকের ব্যালেন্সটা বসিয়েছি, ক্যাশে 8000, ব্যাংকে 5000। এরপর নাম্বার 2-তে মানে জানুয়ারি 2-তে, মার্চ 2-তে, মার্চ 2-তে কী আছে, রিসিভ ফ্রম মিসেস X 2000। তাহলে রিসিভ করলে কি হয়, ক্যাশ পাচ্ছে, কোনো কিছু মেনশন করা না থাকলে আমরা ধরে নিই ক্যাশ পেয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিসেস X অ্যাকাউন্ট, আমরা সেটা বসিয়েছি দেখো 2 দিয়ে, টু মিসেস X অ্যাকাউন্ট বিং ক্যাশ রিসিভ বলে ক্যাশের ঘরে অ্যামাউন্ট বসিয়েছি। নাম্বার 10, রিসিভ এ চেক ফ্রম S সাহা, এটাও সেমভাবে একটা চেক পেয়েছে S সাহা কোম্পানির থেকে, তাহলে আমরা দেখে নেব পরের কোনো ডেটে এটা এই চেকটা ডিপোজিট হয়েছে কি না। ঠিক দেখো পরের ডেটই আছে 12 তারিখ, সেই চেকটা জমা হয়েছে, তাহলে 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ওই চেকটা বিজনেসে ক্যাশ বাক্সেই রাখা ছিল, অর্থাৎ ক্যাশ হিসেবেই রাখা ছিল আমরা ধরে নেব, তাই এখানে আমরা এন্ট্রিটা ক্যাশে করব। তাই 10 দিয়ে আমি লিখেছি টু সাহা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, ক্যাশে লিখেছি 3000, বিং চেক রিসিভড বাট নট ইয়েট ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক, চেক পেয়েছি কিন্তু এখনও যেহেতু আমরা ব্যাংকে জমা দিইনি তাই এটাকে আমরা ক্যাশে দেখাবো। এরপরে 12 তারিখে ওই চেকটা জমা পড়েছে, তাহলে 12 তারিখে চেকটা ক্যাশ থেকে ব্যাংকে গেছে, কারণ 10 তারিখ আমরা ওটা ক্যাশ হিসেবে দেখিয়েছি, তাহলে 12 তারিখ ক্যাশ থেকে ব্যাংকে গেছে। তাহলে এখানে দেখো ক্যাশ থেকে যদি ব্যাংকে যায়
তাহলে আমাদের জার্নাল কি হয়? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টও আছে, আবার ক্যাশ অ্যাকাউন্টও আছে। আমাদের জার্নালটা কি হবে? দেখো 12 তারিখ দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে আমি ব্যাংকের ঘরে 3000 লিখেছি, এবং বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে 3000 লিখেছি। অর্থাৎ একটাই এন্ট্রি, একটা ক্যাশবুকের মধ্যে দুদিকেই এন্ট্রি হয়েছে, একটা ক্যাশে এন্ট্রি হয়েছে, একটা ব্যাংকে এন্ট্রি হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে ব্যাঙ্ক ডেবিট হচ্ছে কিন্তু অপোজিট অ্যাকাউন্ট লিখি আমরা, তাই টু ক্যাশ অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘরে লিখেছি, ডেবিট করেছি ব্যাংককে, আর বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে ক্যাশকে ক্রেডিট করেছি। এই ধরনের এন্ট্রিকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি হলে কিন্তু কোনো ন্যারেশন লিখতে হয় না। তাহলে দেখো আমি দুদিকে কিন্তু কোনো ন্যারেশন লিখিনি। কন্ট্রা এন্ট্রি হলে সেখানে কোনো ন্যারেশন লিখতে হয় না, কিন্তু এই এলএফের ঘরে একটা সি বলে লিখতে হয়, এটা বোঝানোর জন্য কন্ট্রা এন্ট্রি। তাহলে আমি দুদিকেই দেখো এলএফের ঘরে সি বলে লিখেছি। এখানে আমি কন্ট্রা এন্ট্রির ডেফিনেশনটা একটু তোমাদের বলে দেব, কারণ 1 মার্কসের কোশ্চেনে কিন্তু প্রায়ই হোয়াট ইজ কন্ট্রা এন্ট্রি আসে। যদি হোয়াট ইজ কন্ট্রা এন্ট্রি আসে তাহলে আমরা কিভাবে লিখব? দ্য টার্ম কন্ট্রা রেফার্স টু দ্য অপোজিট সাইড when both debit and credit aspects of a transaction are recorded in the same account but in different columns. Each entry, whether in the debit side or in the credit side, shall be deemed to be the contra entry of the other. অর্থাৎ একই অ্যাকাউন্টে যদি ডেবিট এবং ক্রেডিট বোথ সাইডে ট্রানজাকশান হয়, কিন্তু আলাদা আলাদা, একটা ক্যাশে হয় একটা ব্যাংকে হয়, তাহলে সেক্ষেত্রে সেই এন্ট্রিটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। কিছু এক্সাম্পল অবজার্ভ করা গেছে, যেমন ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক। জার্নাল কি হয়? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে ব্যাঙ্কও আছে ডেবিটে আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক ফর অফিস ইউজ, জার্নাল ক্যাশ উইথড্র করছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। নাম্বার 3, চেক রিসিপ্ট বা ডিপোজিটেড ইনটু দ্য ব্যাঙ্ক অন দ্য সেম ডে, চেক পেয়েছি এবং সেটা সেম ডেটে ব্যাঙ্কে জমা দিয়ে দিয়েছি। চেক রিসিপ্ট বাট এন্ডোর্সড ইন ফেভার অফ এ ক্রেডিটার, চেক পেয়েছি এবং অন্য কাউকে এন্ডোর্স করে দিয়েছি, মানে হস্তান্তর করে দিয়েছি। তাহলে এগুলো হচ্ছে কন্ট্রা এন্ট্রির এক্সাম্পল। যদি 1 মার্কসেরও কোশ্চেন আসে, অবশ্যই কিন্তু এই ডেফিনেশনটা বা এই কনসেপ্টটা বলার পর একটা অথবা দুটো এক্সাম্পল অবশ্যই লিখে দেবে। তাহলে কন্ট্রা এন্ট্রিটা ক্লিয়ার হলো। এরপরে আমরা আমাদের অঙ্কে ফিরে যাব। নাম্বার 15 আমরা 12 পর্যন্ত করেছিলাম, এবার আমরা নাম্বার 15 মানে মার্চ 15, পেড রেন্ট। পেড রেন্ট 1000, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আমি দেখো 15-এ করে দিয়েছি বাই রেন্ট অ্যাকাউন্ট বিং রেন্ট পেড, ক্যাশের ঘরে 1000। 20-তে সোল্ড গুডস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, তাই আমি এখানে দেখো করেছি নাম্বার 20 দিয়ে টু সেলস অ্যাকাউন্ট বিং ক্যাশ সেলস 1500 ক্যাশে। নেক্সট 23, পেড টু মিস্টার জেড বাই চেক, মিস্টার জেডকে চেকে পে করেছে 500, তাহলে মিস্টার জেড অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার মানে ক্রেডিট দিকে হবে আর ব্যাঙ্কের ঘরে হবে। তাহলে এখানে আমরা করেছি বাই জেড অ্যাকাউন্ট বিং পেড বাই চেক 500। 27 কি বলেছে 27-এরটা? দ্য চেক অফ সাহা অ্যান্ড কোম্পানি উইচ ওয়াজ ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক অন 12/3/19 ওয়াজ ডিসঅনার্ড বাই ব্যাঙ্ক। যে চেকটা, এই যে 12 তারিখের যে চেকটা আমি ব্যাঙ্কে জমা দিয়েছিলাম, সেই চেকটা সাহা অ্যান্ড কোম্পানির চেকটা ডিসঅনার হয়েছে। ডিসঅনার কি তোমরা নিশ্চয়ই 11-এ পড়েছিলে, তোমরা বিলে পড়বে পরবর্তীকালে 11-এ। ডিসঅনার মানে হচ্ছে কোনো প্রবলেম হলে, হয়তো সই মেলেনি বা কোনো প্রবলেম, ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা নেই, যে কোনো কারণেই হোক ব্যাঙ্ক থেকে সেই চেকটা রিফান্ড করে দিয়েছে।
সেটাকে বলা হয় ডিসঅনার হয়ে যাওয়া। তাহলে ডিসঅনার হলো মানে ব্যাংক থেকে তোমাকে ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কমে যাচ্ছে আর তোমার কাছে চেক চলে আসছে বিজনেসে। কিন্তু চেক চলে আসছে মানে তুমি বিজনেসে কী হিসেবে দেখাচ্ছ? ক্যাশ হিসেবে দেখাচ্ছ। তাহলে ক্যাশ ব্যাংক থেকে কমে যাচ্ছে এবং তুমি বিজনেসে ক্যাশ হিসেবে দেখাচ্ছ। কিন্তু সেই চেকটা কি তুমি বিজনেসে রেখে দেবে? নিশ্চয়ই নয়। সেই চেকটা তুমি কি করবে? সাহা অ্যান্ড কোম্পানিকে রিটার্ন করে দেবে, যার থেকে পেয়েছিলে তাকে রিটার্ন করে দেবে। তাহলে আলটিমেটলি চেকটা কে পেলো? সাহা অ্যান্ড কোম্পানি। তাহলে সাহা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট, কারণ যেহেতু সাহা অ্যান্ড কোম্পানি পেয়েছে এবং তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমে যাচ্ছে মানে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমাদের ডিসঅনার হলে এন্ট্রিটা কি হয়? সাহা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এটা ক্যাশবুকে, ডাবল কলাম ক্যাশবুকের ক্রেডিট দিকে হবে এবং ব্যাংকের ঘরে হবে। তো আমরা সেটাই করে নিয়েছি। দেখো 27-এ বাই সাহা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট 3000 ব্যাংকের ঘরে, বিং দ্য চেক ডিসঅনার্ড। 28 তারিখ পারচেসড গুডস ফর ক্যাশ, খুবই ইজি, আমরা বাই পারচেস করে ক্যাশের ঘরে লিখে দিয়েছি। আর 31 তারিখেও আছে ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক ₹3500, ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক। আবার ক্যাশ আর ব্যাংক রিলেটেড, অর্থাৎ ব্যাংকে টাকা জমা পড়ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক ডেবিট হচ্ছে, তাহলে আমরা ডেবিট দিকে কী লিখব? টু ক্যাশ অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘরে বসাবো, অর্থাৎ ব্যাংক ডেবিট হলো। আর সেমভাবে বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে আমরা ক্যাশের ঘরে বসাবো, কারণ ক্যাশ ক্রেডিট হয়েছে। তাহলে এইভাবে আমরা এন্ট্রিগুলো করে নিলাম। তারপর আমরা যেভাবে ব্যালেন্স করি সেভাবে ব্যালেন্স করে নেবো। 31 তারিখ আগে ডেবিট দিক যোগ করব, তারপরে ক্রেডিট দিকে যেটুকু কম হবে সেটা আমরা বাই ব্যালেন্স সিডিতে বসাবো, ক্যাশ ব্যালেন্স ক্যাশের ঘরে বসাবো, ব্যাংকের ব্যালেন্স ব্যাংকের ঘরে বসাবো। এবং সেমভাবে আমরা সেটাই পরের ডেটে অর্থাৎ এপ্রিল 1-এ টু ব্যালেন্স বিডি করে নেব, ক্যাশেরটা ক্যাশের ঘরে, ব্যাংকেরটা ব্যাংকের ঘরে। তো এইভাবে আমরা ডাবল কলাম ক্যাশবুকটা করি। ডাবল কলাম ক্যাশবুক টাফ কিছুই না, খুবই ইজি, শুধু কন্ট্রা এন্ট্রিটা একটু বুঝে করতে হবে। তাহলে আজকে আমরা একটা সিঙ্গেল কলাম ক্যাশবুক আর একটা ডাবল কলাম ক্যাশবুক দেখে নিলাম। নেক্সট ডেতে আমরা আরও একটা ডাবল কলাম ক্যাশবুকের প্রবলেম দেখে নেব।